রিয়েল এস্টেট রিভিল উইথ মিজান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এটা কোনো ফর্মাল কোনো টক শো টাইপের না, এটা আসলে একটা আড্ডা হয় রিয়েল এস্টেটের বিভিন্ন এক্সপার্ট যারা এই লাইনে বাংলাদেশে আছেন তাদেরকে নিয়ে। আর আজকে আমাদের আড্ডায় জয়েন করেছেন আমার সঙ্গে মিস সানিয়া ইসলাম, যিনি রিয়েল এস্টেট সহ বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এছাড়া উনি একজন নিউজ প্রেজেন্টার। সানিয়া সহ আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়েও আমাদের অনেক ভালো লাগছে। আশা করি আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি কি একটু আপনার এডুকেশন কোত্থেকে পড়াশোনা শুরু করেছিলেন বা আপনার এগুলো সম্পর্কে আমি জানতে পারি? পড়াশোনা করেছি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে একেবারেই অন্যরকম। আমি পড়াশোনা শুরু করেছি ইংলিশ লিটারেচার। আমার হ্যাঁ, ইংলিশ লিটারেচার ছিল। আমার শুরু হয়েছে, আমি আসলে একটু পেছন থেকে বলি, আমার এইচএসসি ছিল আসলে বিজনেস স্টাডিজের উপরে, কিন্তু বিজনেসটা তখন আমার একেবারেই পছন্দ ছিল না। সো আই শিফটেড ফ্রম দেয়ার। আমি তারপরে আমি হিউম্যানিটিসে মুভ করি অনলি টু স্টাডি ইন ইংলিশ লিটারেচার, কারণ আমার লিটারেচার খুব পছন্দ ছিল। তো ওইখানে পড়াশোনাটা কন্টিনিউ করার যখন আমি করছিলাম, তখন আমার পাবলিক স্পিকিং এন্ড পাবলিক কমিউনিকেশনে যে আমাদের যে কোর্সেস ছিল, এই টপিকগুলো আমাকে খুব টানতো। হ্যাঁ, আমার খুব প্যাশনেট লাগতো। তো আফটার দ্যাট আমি আমার আমার ব্যাচেলর মাস্টার্স দুটোই হচ্ছে ইংলিশ লিটারেচার, এবং পরে আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স থেকে ইএলটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপরে টিচার ট্রেনার বেসড একটা কোর্স, বেসিক্যালি ওইটাতে আমি মাস্টার্স করি। তো হ্যাঁ, আপনি লিটারেচার পড়াশোনা করে তারপর চলে এসেছেন সম্পূর্ণ অন্য ট্র্যাকে। মাই জার্নি সামথিং লাইক দিস ওয়ে। সো ওইখান থেকে যখন আমি মুভ করলাম, তো তখন আমাদের জন্য, যেহেতু আমাদের একটা টিচিং বেসড একটা কোর্স, আমাদের অপশন বাংলাদেশে আপনি জানেন যে আমাদের অপশন হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটি টিচার হওয়া আর সামথিং লাইক দ্যাট। আমি আসলে কখনো এই বিষয়টাতে বিশ্বাস করি না, যে আমি আসলে কমান্ড করার চেয়ে মনে করি যে মানুষের সাথে ডিসকাস করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ডিসকাশন আসলে যেমন আমার সামনের মানুষটাকে, মানুষের আইডিয়ার দরজা খুলে দিবে, ঠিক তেমনি দুই সাইডের ডিসকাশনে একটা বেটার অপশন বের করা যায়। আমার ক্যারিয়ারে কিন্তু এই বিষয়টা বেশ কাজে এসছে। তো আমি বেসিক্যালি কন্টিনিউ করি আমার মাস্টার্সের পরে কাউন্সিলিং এ, স্টুডেন্ট কাউন্সিলিং এ। ওইখানেও আমার কাজ ছিল কমিউনিকেশন। তো রিয়েল এস্টেটে আমরা সেলসে যারা কাজ করি, অ্যাকচুয়ালি আমাদের মেইন স্কিলটাই হচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ, ওইটারই একেবারে কোর একটা ব্যাপার হচ্ছে কিন্তু সেলস। তো ওইখানে আমি ওখানে কমিউনিকেশনের কাজটাই করতাম, কাউন্সিলিং এর কাজটা করতাম। তো এরপর ওটা শেষ হওয়ার পর একটা পর্যায়ে গিয়ে আমি দেখলাম যে কমিউনিকেশনটা সামহাও আমার একদম প্রফেশনাল কর্পোরেট কমিউনিকেশনে চলে যায়। ওইখান থেকে আবার আমি যেহেতু কমিউনিকেশনেই আছি, ব্র্যান্ডিং এ আছি, তখন আমি ভাবলাম যে ওয়াই নট ট্রাই ইন সেলস ডিপার্টমেন্ট। তো আমি ডিরেক্টলি সেলসে আসলে কনভার্টেড হই। তখন কি আপনি সরাসরি রিয়েল এস্টেটে চলে আসেন? বাট আমি যতদূর জানি যে আপনি বৈশাখী টেলিভিশনের সঙ্গে আছেন, আপনি নিউজ প্রেজেন্টার। আচ্ছা, এটা নিয়ে একটা খুব মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমার সবসময় মনে হতো যে 24 ঘন্টার যে সময় বেঁধে দেওয়ার সময়, এই সময়টা আসলে আপনি দেখেন বিলিয়নিয়ার মিলিয়নিয়ার অন্য যারা আছে, তারা কিন্তু এই 24 ঘন্টাকে কাজে লাগিয়েই আসলে বিলিয়নিয়ার এন্ড মিলিয়নিয়ার। তো আমি আসলে আমার এক্সপার্টিসটা খোঁজার চেষ্টা করেছি যে আমি আসলে কি পারি। দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আই স্টার্ট মাই ক্যারিয়ার। তো আমি দেখলাম যে যেহেতু আমি বলেছি যে আমার কমিউনিকেশন একটা প্যাশনের জায়গা, তো আমি প্রেজেন্টেশনটা ওখান থেকে স্টার্ট করি। আমি প্রথম জব শুরু করি আমার একদম ব্যাচেলরের প্রথম থেকে, বাংলাদেশ বেতার দিয়ে আমার প্রেজেন্টেশন স্টার্ট হয়। ওখানে আমি প্রোগ্রাম প্রেজেন্টার ছিলাম। তখন আপনি স্টুডেন্টই ছিলেন? হ্যাঁ, আমি ব্যাচেলর কন্টিনিউ করেছি, ওটা কন্টিনিউ করার সাথে সাথে আমি যখন মাস্টার স্টার্ট করি, তখন হচ্ছে আমি কাউন্সিলিং এ জয়েন করি। তো আমার পার্ট টাইম জব থেকে পার্ট টাইমের সাথে একটা ফুল টাইম জব ছিল, এবং তখন প্যারালালি আবার আমি এসএ টেলিভিশনে লাইভ প্রেজেন্টার ছিলাম, প্রোগ্রাম প্রেজেন্টার ছিলাম। এরপর যখন আমার মাস্টার্সটা শেষ হয়ে যায়, আমার দুটো মাস্টার্স, আমার প্রথম সেকেন্ড মাস্টার্সটা শেষ, ফার্স্ট মাস্টার্স পর্যন্ত আমার দুটা জবই ছিল। তো সেকেন্ড মাস্টার্সটা শেষ হওয়ার পর তখন আমি আবার ব্রিটিশ কাউন্সিলে আমি ট্রাই করেছি। আমি যেটা দেখেছি যে ক্যারিয়ারের আসলে প্রত্যেকটা জিনিসই চেষ্টার উপরে ডিপেন্ড করে। আমি যদি চেষ্টা না করি, ইটস নাথিং লাইক যে কোনো মূল মন্ত্র আছে বা এমন কোনো বিষয় আছে যে কোনো ম্যাজিক। মানুষের জীবনের চেষ্টাটাই হচ্ছে মানুষকে আসলে এগিয়ে নিয়ে যায়, বাকিটা তো সৃষ্টিকর্তার আপনাকে পথটা খুঁজতে হবে, তারপর কোথাও না কোথাও পথে নামতে হবে, তারপর কোথাও না কোথাও পথটা তৈরি হবে, তারপরে আপনি নিজেকে নিজে ডেভেলপ করবেন, একটা জায়গায় চলে যাবেন। তো আমার সেকেন্ড মাস্টার্সের পরে আমি ব্রিটিশ কাউন্সিলে কাজ করার জন্য অ্যাপ্লাই করা শুরু করেছি 2018 থেকে।
আমি ব্রিটিশ কাউন্সিলে জয়েন করেছি 2021-এর 21-20 এই মানে 2020-তে আমি স্টার্ট করি ব্রিটিশ কাউন্সিল, ইফ আই এম নট রং। ওকে, তো ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড হচ্ছে নিউজ প্রেজেন্টেশন, এই দুটো আমার প্যারালালি চলছে। এবং তার সাথে আমি ফুল টাইম জব যেটাকে বলে, যে ফুল টাইম কাজ করার যেটা ওই জায়গাগুলোতে আপনাকে ফুল টাইম দিতে হবে না ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা এখানেও আবার কিছু চুজের ব্যাপার আছে। যেমন নিউজের ক্ষেত্রে যেটা আমি বলি, বাংলাদেশে কিন্তু নিউজ ইন্ডাস্ট্রিটা এরকম যে আপনি মানে ফুল টাইম নিউজ প্রেজেন্টেশনের অপশনও আছে, আবার আপনি ক্যাজুয়ালি মানে পার্ট টাইম নিউজও পড়তে পারবেন। যখন প্রোগ্রামটা থাকলো তখন আপনি গেলেন, নিউজটা শেষ করে প্রেজেন্ট করে চলে আসলেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাকে প্রচুর অনুসন্ধানী হতে হয়েছে। আমি আমার প্রতিটা কাজের মাঝখানে ওই কাজ খুঁজে বের করা, এভাবে করেই করেছি। তো এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে আমি কিছু সোশ্যাল ওয়েলফেয়ার টাইপের কাজও করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে শুধু নিজের জন্য না, মানুষের জন্যও কাজ করা উচিত। এবং আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে অসংখ্য মানুষ আসলে মানে অন্যের জন্য অনেক কাজ আসলে হয় আমাদের চারপাশে, যেটা আমরা আসলে কেউ খেয়াল করি না। এবং অনেক অ্যাওয়ার্ড ফাংশন যেগুলো হয়, আমি যখন আমি কাজটা করেছি, এটা আমি কাজটার একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের এক্স প্রাইম মিনিস্টারের আন্ডারে একটা গভর্নমেন্টাল প্রজেক্ট ছিল, যে সমস্ত বাংলাদেশে প্রচুর মেনস্ট্রুয়েশন ক্যান্সারের পেশেন্ট রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিজের ক্যান্সার হয় আর কি। তো এটার জন্য ইন্টারন্যাশনালি অনেক স্টুডেন্ট, অনেক রিসার্চের জন্য বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল এরিয়াগুলোতে আসে। তো যেটা হয়, এই বিষয়টা যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের জন্য একটা খুব নেগেটিভিটি বয়ে নিয়ে আসে, সেই জন্য সরকারিভাবে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, প্যারেন্টসদেরকে ইন্সপায়ার করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, এবং এটার জন্য গভর্নমেন্টালি অনেক ইনভেস্টমেন্টও করা হতো, ইকোনমিক ইনভেস্টমেন্ট। তো এই আমার সৌভাগ্য হয়েছে এই টিমটার সাথে কাজ করার, একদম রুট লেভেলের মানুষের সাথে কথা বলা, মিশা, তাদের আইডিয়াস এন্ড পয়েন্ট অফ ভিউগুলো নিয়ে কথা বলা, তারা কিভাবে কাজগুলো করছে। তো ওই টিমটার সাথে আমি একটা লং টাইম কাজ করেছি, এবং ওইটার জন্য প্লাস আমি যেহেতু নিউজ প্রেজেন্টেশনে আছি, আমি কোর নিউজে কাজ করেছি। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলাম ওয়ান্স। আমি নিউজের কাজ শুরুই করেছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দিয়ে বাংলাদেশের জন্য। এর আগে আমি একটা আমেরিকান চ্যানেলে কাজ করতাম ওয়ান্স, শুরু করার আগে। তো এই জন্যই আপনার ক্যারিয়ার শুরুগুলো অ্যাকচুয়ালি আপনি আমেরিকান একটা চ্যানেলে কাজ করতেন, বাংলাদেশের মানে এগুলো তো ন্যাশনাল টিভি চ্যানেল এবং এগুলো প্রথম সারির চ্যানেল। সো এইসব জায়গায় আপনি করে আপনি তো ক্যারিয়ারটা ওইদিকেও ডেভেলপ করতে পারতেন, বা ব্রিটিশ কাউন্সিলে আপনি বোধহয় ওখানে এক্সাম ডিপার্টমেন্টে আপনি আছেন। সো এটা ব্রিটিশ কাউন্সিল একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন। এই জায়গাগুলো থেকে আপনি হঠাৎ করে রিয়েল এস্টেটে চলে আসলেন কেন? হ্যাঁ, নাইস কোয়েশ্চেন। রিয়েল এস্টেটে চলে আসার কারণ হচ্ছে যে আমি যতই খুঁজছিলাম, আমি যত ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম, যেটা ফার্স্টে বলেছি, নিজেকে খুঁজে বের করা, আমার এক্সপার্টিসটা কোথায়, আমার প্যাশনটা কোথায়, আমি আসলে খুঁজে পেয়েছি যে সেলস অ্যান্ড মার্কেটিং এর যে কোর সেক্টর এই রিয়েল এস্টেট, এটা আসলে খুব চমৎকার একটা এক্সিলেন্সির জায়গা। কারণ এখানে আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে জানতে হবে। ইন আ ওয়ে প্রত্যেকটা ক্লায়েন্ট মানে প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, ডিফারেন্ট, এবং তাদের এক্সপার্টিস অনেক বেশি। যে মানুষটা কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনবে, বা যে মানুষটার কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, সেই মানুষটা কিন্তু তার ক্যারিয়ারের ওই জায়গাটাতেই বসে রয়েছে, এবং সে যখন ইনভেস্ট করবে, সে একজন আনাড়ি লোকের সাথে কথা বলে কিন্তু ইনভেস্টমেন্টটা করবে না। তাদের ভেতরে যে ট্রাস্ট করতে হবে, যার সঙ্গে সে কথা বলে ইনভেস্টমেন্টটা যাবে, তার উপর তার একটা ট্রাস্ট তৈরি হতে হবে। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কথা বলছি, আমি ফর এক্সাম্পল আপনি যেটা বলছেন যে একটা ফ্ল্যাটের দাম যদি 1 কোটি টাকা হয় বা 2 কোটি টাকা হয়, 30% ডাউন পেমেন্ট যদি আমরা নেই, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা চলে আসে। তো একজন ফ্ল্যাট কিনতে এসে 60 লাখ টাকা দিয়ে যাবে শুধুমাত্র একটা ব্রুশিয়ার, একটা পেপারস দেখে। আসলে তখন তো আমরা কিছুই দেই না। একটা ক্লায়েন্ট শুধু একটা ছবি দেখে, আমরা একটা ছবি দেখাই তাকে, আর ওই বড় জোর ছবির বইটা তাকে দিয়ে দিই। একটা ছবির বই নিয়ে সে 50 লাখ টাকা দিয়ে দেয়। তো আপনি যেটা বলছেন যে এই টাকাটা তার কাছ থেকে নিতে হলে যে যাকে সে দেবে, তাকে নিজেকে ওই পর্যায়ে মানে তাকে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যেন সে বুঝতে পারে যে এর কাছে আমি ট্রাস্ট করতে পারি, আমি 50 টাকা তাকে দিলে আমি 2 বছর পরে রিটার্নটা পাবো প্রপারলি। সো এটা একটা মানে বিগ চ্যালেঞ্জ। এই যে প্রত্যেকটা স্টেজে একজন ক্লায়েন্টকে, আর সেলস এন্ড মার্কেটিং এ যেটা হয় নরমালি আমরা টাকা দিয়ে কিনে ফেলি, কিন্তু এখানে কিন্তু আপনার মানে একদম প্রথম কনভারসেশন থেকে প্রত্যেক কতগুলো টার্নিং, কতগুলো পয়েন্টস, কতগুলো মোড় যে আসলে আপনাকে পার হতে হবে, কতগুলো স্রোত এবং ঢেউয়ের সাথে যে আপনাকে ইচ এন্ড এভরি মোমেন্ট,
ইভেন শুধু কিন্তু একটা সেল বড় হওয়ার জার্নি পরই হয়, না, 2 বছর বা হ্যাঁ 2.5 বছর বা 3 বছর একটা জার্নি থাকে শুধু ডিল করা আসলে পর্যন্তই একসাথে কিন্তু ডিল শেষ পর্যন্ত না, হ্যান্ড ওভার পর্যন্ত কিন্তু পর্যন্ত পুরো একটা জার্নি থাকে পুরো একটা জার্নি একসাথে। থাকে। এবং আপনিও আমার মনে হয় একমত হবেন, একজন ক্লায়েন্ট যখন কারো মানে ডেডিকেটেড ক্লায়েন্ট হয় তখন সে কিন্তু তার পরিবারের মানুষের চাইতেও বেশি ওই তার লোকটাকে উপর হেল্প ট্রাস্ট করে। করে অনেক সময়। এবং আমি এবং অ্যাকচুয়ালি তার ওই সাপোর্টটা প্রয়োজন হয়, কারণ ধরেন ফর এক্সাম্পল যে আমি একটা ফ্ল্যাট কিনতে আসলাম, আমি জীবনে প্রথম ফ্ল্যাটটা কিনতে যাচ্ছি, কিভাবে এগ্রিমেন্ট করব, কোন ডকুমেন্টসটা চেক করব, ফ্ল্যাটের ইন্টেরিয়রটা কখন করব, রেজিস্ট্রেশনটা কিভাবে করব, রেজিস্ট্রেশন পরে কি করণীয়, আসলে আমি কিছুই জানি না, কারণ হ্যাঁ আমার জীবনে প্রথম। অ্যাকচুয়ালি এই রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট কালচারটাই তো ফার্স্ট জেনারেশন চলছে বাংলাদেশে। এক্স্যাক্টলি। সো তারপর আমি যখন একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, আমি এই সম্বন্ধে আমার ধারণা একেবারেই কম। সো আমি যিনি সেলসম্যান বা যিনি এই যার সঙ্গে আমি ডিল করছি, যিনি ডিলিং অফিসার, তার উপরে অনেকখানি ডিপেন্ড করতে হয় এবং তার কাছ থেকে আমার অনেক সাপোর্ট পেতে হয়। সো সেই সাপোর্টটা পর্যন্ত তার নিজেকেও সেই নলেজটা গেইন করতে হয় যে আমি আমার ক্লায়েন্টকে, আমি একটা এগ্রিমেন্ট করলাম 1 কোটি টাকা ফ্ল্যাট আছে, আপনি 20 লাখ টাকা দেবেন, বাকি টাকা দিয়ে দেবেন, মাসে মাসে কিস্তি দিবেন। আসলে এত ব্যাপারটা এরকম ইজি ব্যাপারটা কিন্তু আসলে এত ওরকম না, না? ইজি না। মানে এটা কিন্তু এবং আবার প্রত্যেকটা ক্লায়েন্ট একজন থেকে আরেকজন ভেরি হ্যাঁ, করে। হ্যাঁ। একজন ইঞ্জিনিয়ারের সাথে আমরা যখন ডিল করতে যাই, সে ওয়্যারের ভিতরের তারটা কি সেটাও জানতে সেটা চাই। পর্যন্ত তার কোয়ারিজ থাকে। এবং সেই জায়গায় আমরা যে সব জানি তা কিন্তু না, কিন্তু আমি তাকে ডেলিভারিটা কতটুকু ডেডিকেশনের সাথে দিচ্ছি এটা কিন্তু অনেক বা আমি ইম্পর্টেন্ট। আজকে দিতে পারলাম না, আমি হয়তো তার কাছ থেকে কোয়েসটা জেনে রাখলাম, হ্যাঁ ওই কনসার্ন ডিপার্টমেন্টে কথা বলে পরদিন আমি তাকে তার সলিউশনটা দিলাম বা সে যেটা জানতে যাচ্ছে। এবং ফিল্ডগুলোতে মানে একজন ক্লায়েন্ট যখন এই ফিল্ডে নামে যে হ্যাঁ আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, যেহেতু এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, সে 100 জনের সাথে কথা বলে, সবাই কিন্তু সেলস পারসন, সবাই সেলস পারসন, রাইট। কিন্তু সে যার কাছ থেকে কেনে অফকোর্স তার এমন কোনো এক্সপার্টিস আছে যেটা দিয়ে সে আসলে ওই ট্রাস্টওয়ার্দিনেসটা কনভিন্স করতে পেরেছে, এই জন্যই কিন্তু সে কেনে। এবং আপনি একটু আগে যেটা বলছিলেন যে যে ওই 1 কোটি 2 কোটি দিয়ে একটা ফ্ল্যাট কিনে সে তো সমাজের একটা জায়গায় পৌঁছেছে হ্যাঁ এবং তার কিছু এক্সপেরিয়েন্সও আছে বা তার কিছু, মানে সে একটা বোকা লোক না যে তাকে আমি একটা উল্টাপাল্টা বুঝিয়ে দিলাম, এরকম হ্যাঁ বোধহয় এটা পসিবল কিন্তু হয় না। পসিবল না। সো তাকে এমন কিছু, মানে শুধু আমার সুন্দর করে কথা বললাম, তাকে কনভিন্স করে সেল করে ফেললাম, এটা এত ইজিও বোধ হয় না, তাই না? হ্যাঁ আচ্ছা, আমি যত জানি যে আপনাদের কোম্পানি এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনারা কিসের সঙ্গে, আপনারা কি প্লটের সঙ্গে আছেন না অ্যাপার্টমেন্ট, নাকি আপনাদের বিজনেসের নেচারটা কি আপনাদের? আচ্ছা আচ্ছা, এটা আপনার আপনি কোম্পানি সম্বন্ধে যদি একটু বলেন কিছু। জি এক্স্যাক্টলি। আপনি আপনি নিজেও হয়তো জানবেন যে আমাদের রিয়েল এস্টেটে কিন্তু আসলে অনেকগুলো ধরন আছে, এটা আমি রিয়েল এস্টেটে আসার পর বুঝতে পেরেছি। আমরা কিন্তু ফার্স্টে ভাবতাম যে রিয়েল এস্টেট মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট কেনার একটা ব্যাপার, অ্যাপার্টমেন্ট কিনবে সামথিং লাইক দিস। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ল্যান্ড সেলিং এর একটা সেক্টর আছে, বড় সেক্টর, যারা শুধু ল্যান্ড সেল করে এবং ল্যান্ড কেনে। আবার কেউ আছে যারা হচ্ছে শুধু অ্যাপার্টমেন্ট সেল করে, ছোট বড়। তারা আবার হচ্ছে রেন্টে দেয় বা রিটেল সেল করে, রিসেল ভ্যালু যে একটা ব্যাপার থাকে সেই ধরনের সেল হয়। আরেকটা ব্যাপার আছে, মানে সেলিং এর আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ড শেয়ার বিজনেস। যেটা ভেরি নিউ কনসেপ্ট হ্যাঁ বাংলাদেশে এবং ভেরি পপুলার কনসেপ্ট, হ্যাঁ তাই না ইদানিং? এই জিনিসটা মানে বিষয়টা আমি যদি একটু ভেঙে বলি, প্লিজ। যে এটা হচ্ছে একটা মানে আমি একটা 5 কাঠার একটা জমি, আমি কিছু মানুষ এখানে ল্যান্ড কিনতে চাই। এই ধরনের সেক্টরগুলোতে সাধারণত ইনভেস্টররা বেশি ইন্টারেস্টেড হয়। এখানে হচ্ছে প্রথমে ল্যান্ড শেয়ার দিয়ে, মানে ল্যান্ডের শেয়ারের রেজিস্ট্রেশন দিয়ে সেলিংটা স্টার্ট হয়। ল্যান্ডের শেয়ার আছে, আমি যদি একটু পরিষ্কারভাবে বুঝতে চাই, ধরেন ফর এক্সাম্পল আমি একটা শেয়ার কিনতে চাই, তো আপনি আমাকে প্রথমে কি দেবেন বা আমি কি দেখবো আপনার কাছ থেকে? আচ্ছা, নরমালি আমাদের কাছে যেই সমস্ত ক্লায়েন্টগুলো আছে তারা বলে যে আমরা অ্যাপার্টমেন্টের জন্য আমরা ইন্টারেস্টেড। তখন আমাদের আসলে অ্যাপ্রোচটা এরকম হয় যে আমরা আপনাকে দিব, আমাদের হচ্ছে আমরা হচ্ছে ল্যান্ড শেয়ার বিজনেস করি, আমি তো অ্যাপার্টমেন্ট দিব। আমি রিসেন্টলি এই বিষয় কোয়েশ্চেনগুলো আসলে ফেস করি যে আমি তো অ্যাপার্টমেন্ট দিব, আমি তো ল্যান্ডে নিব না। তো আমরা বলি যে আমরা আসলে আপনাকে ফ্ল্যাটই দিব, কিন্তু সেটা হচ্ছে আপনার ল্যান্ডের রেজিস্ট্রেশন দিয়ে বিষয়টা স্টার্ট হবে। এবং তারপরে গিয়ে অ্যাপার্টমেন্ট আপনারা যখন মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ শেয়ার যখন হয়ে যায়, ধরেন একটা 5 কাঠা জমির উপরে আমি একটা 2050 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করছি G+9। ওকে, এখন এটার 9টা শেয়ার হবে অফকোর্স, যেহেতু আমি এক ইউনিটের করছি। এখানে আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ শেয়ার যখন কনফার্মেশনে আসবে, তখন আমরা সবগুলো ল্যান্ডের ওনার, মানে শেয়ারের ওনার যারা আছেন, মানে যাদের নামে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে, তারা সবাই আমরা একটা মিটিং করব। সেই মিটিং এ বসে আমরা সবাই মিলে ডিসকাস করব যে আসলে কনস্ট্রাকশন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই ম্যাটেরিয়ালস, এইগুলো কাস্টমাইজেশনের অপশন থাকে,
যে আমরা এই প্রজেক্টগুলো নিয়ে এই ম্যাটেরিয়ালস দিয়ে বা এইভাবে করে কাজগুলো করতে চাচ্ছি, গিভ আস ইয়োর ওপিনিয়ন। তখন তারা তাদের ওপিনিয়ন বলবে ইয়েস অর নো, আমরা এভাবে করব। আচ্ছা সরি আমি একটু ইন্টারাপ্ট করি। ইয়েস অফ কোর্স। ধরেন যখন আপনি ফর এক্সাম্পল আমি আপনার বায়ার, আমি 5 কাঠা একটা 9 জন শেয়ার কিনবে, আমি একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনার কাছে আমি পারচেজ করলাম, তখন কি আপনি আমাকে কোনো প্ল্যান বা 3D বা বিল্ডিংটা কিরকম হবে এরকম কোনো কিছু আইডিয়া দেন বা কোনো কিছু দেখান? হ্যাঁ হ্যাঁ, এটার একটা বিষয় বলি। যেমন ধরেন ল্যান্ড শেয়ারে নর্মালি যেটা হয় যে ল্যান্ডের রেজিস্ট্রেশনটা তখনই হয়, এটা তো মালিকানা দিয়ে হবে, মানে ল্যান্ডের মালিকানা দিয়ে হবে। তো আমরা কিন্তু আগে রেজিস্ট্রেশন করে ল্যান্ডের তারপরে হস্তান্তর করতে পারি না, আমরা ল্যান্ডের রেজিস্ট্রেশনটা শুরু থেকেই করি। তো আমরা হচ্ছে ওনারের সাথে ফার্স্টে ডিল করি, তারপরে ল্যান্ড যখন আমাদের ওনার যারা ল্যান্ডের শেয়ার নিতে ইন্টারেস্টেড, এরকম 9 জন যখন একসাথে হয়ে গেল ফর এক্সাম্পল, তখন আমরা একসাথে বসে এরপরে আমরা ল্যান্ডের শেয়ারটা তাকে দিয়ে দিই, মানে রেজিস্ট্রেশন করে দিই। তারপরে রেজিস্ট্রেশন করার পর এরপরে হচ্ছে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ইচ এন্ড এভরিথিং এই বিষয়গুলো নিয়ে আমরা বসি। তারপরে হচ্ছে আমরা এখন আমরা যে কি করব, অফকোর্স এটার একটা প্ল্যান থাকতে হবে, আমরা তাদেরকে দেখাই। কারণ প্রত্যেকটা এরিয়াতে আপনি জানেন যে ফার রেশিও একটা ব্যাপার থাকে, ড্যাপের ডিসিশনের একটা ব্যাপার থাকে, সব এরিয়ার ফার কিন্তু রাজুকের তরফ থেকে সেম হয় না। তো অফকোর্স সেটা ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক মতো যদি হয় আর ঠিক মতো যদি না হয় সেটাতেও কিন্তু একটা প্রবলেম হয়। কাস্টমার এই বিষয়গুলো নিয়ে অনেক প্রবলেম ফেস করে, তারা বলে যে আমরা মানে এক মাপে দিয়ে আরেক মাপে তারপরে হচ্ছে তাদের হ্যান্ড ওভার দেওয়া হচ্ছে, এই প্রবলেমগুলো ফেস করে। তো আমরা অফকোর্স এই বিষয়গুলো নিয়ে বসবো এবং এগুলোর একটা 3D আমরা দেখাবো, যে অফকোর্স আমরা একটা 3D দিয়ে ইয়ে করি। তখন আপনাদের একটা প্রপোজড বিল্ডিং এর একটা লেআউট প্ল্যান বা 3D এগুলো তখন ক্লায়েন্টদেরকে দেখান? হ্যাঁ, আমাদের সবগুলো প্রথমে রেডি থাকে। ল্যান্ড শেয়ার নিয়ে মানুষজন নরমালি যে কনফিউশনে আসে, তখন তারা মনে করে যে হয় এটা শুধু ল্যান্ড সেল করে দিয়ে বসে থাকবে, আর নয়তো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টই সেল হচ্ছে, কিন্তু আসলে বিষয়টার ভেতরে সারগর্ভটা ওরা শুধু ডিফারেন্টলি এক্সপ্লেন করছে। বাট প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। প্রসিডিওরটা হচ্ছে আমি আপনাকে ল্যান্ড শেয়ার মানে ল্যান্ডের রেজিস্ট্রেশন দিয়ে আমি স্টার্ট করছি, এরপরে প্রত্যেকটা সেক্টরে আমাদের বুকিং হবে কত দিয়ে, তারপরে হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের যে একটা আলাদা কস্ট সেটা বেসিক্যালি আমাদের লাভের তালিকায় পড়ে। আদারওয়াইজ মানে সেখানে হয়তো আপনারা একটা কনসালটেন্সি বিল্ডিংটা হবে, আমরা 9 জন শেয়ার হোল্ডার আছি, 9 জন এর বিল্ডিং এর যে হবে আপনি হয়তো 5% বা 10% আপনাদের একটা ওই বিল্ডিং এর কস্টের সঙ্গে একটা কনসালটেন্সি ফি অ্যাড করে দেন, কিন্তু আদারওয়াইজ কিন্তু সেই প্রাইসটা কিন্তু মানে কনস্ট্রাকশন ওয়াইজই তারা পাচ্ছে। যেমন ধরেন আমি প্রথমে যদি আমি রাজুকের রেজিস্ট্রেশনের জন্য একটা টাকা নিব, তারপরে আমার সয়েল টেস্টের জন্য আমার একটা টাকা লাগবে, এরপরে হচ্ছে ডিজাইন ম্যাটেরিয়ালস এগুলোর জন্য আমার একটা টাকা লাগবে। একজন বায়ার যখন আপনার কাছে কিনবে সে আসলে প্রতিটা খরচই সে দেখবে যে কি খরচ হচ্ছে, এক্স্যাক্টলি ট্রান্সপারেন্সি, এবং আমরা একটা অ্যাকাউন্ট করে দিব যে আসলে কোন জিনিস এসে করছে। ইভেন আমরা এই ফ্যাসিলিটিসও দেই, কেউ যদি আমাদের পারচেজ ডিপার্টমেন্টের সাথে ইনক্লুডেড হতে চায়, যে আমাদের তাকে আমরা বলি যে অফকোর্স ভেরি ওয়েলকাম, আপনারা আসেন, তাহলে আমাদের রিলায়েবিলিটি মানে আমাদের লায়াবিলিটি কমে, আমাদের দায়বদ্ধতাটা এখানে ক্লারিফাই করা যায়। তো এভাবে করে আসলে কিন্তু ল্যান্ডের মানে আমাদের ল্যান্ড শেয়ার বিজনেসের বিষয়টা। একটা জিনিস জানতে চাই, ধরেন অ্যাপার্টমেন্ট একজন কিনবে, একটা ডেভেলপার গেল একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিল, আর আপনি যেটা বলছেন ল্যান্ড শেয়ারিংটা ডিফারেন্ট কনসেপ্ট, যে সে আগে ল্যান্ডটা রেজিস্ট্রেশন করে নিল তারপর সে ইয়ে করলো, এটার মধ্যে ডিফারেন্সটা কি, মানে কেন একজন অ্যাপার্টমেন্ট না কিনে ল্যান্ড শেয়ারিং এ যাবে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। নরমালি আমরা যেটা দেখি যে যখন কনস্ট্রাকশন হয়ে যায়, কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে আমি যদি খুব ইজি একটা এক্সাম্পল দিই, বসুন্ধরার নাম দিয়ে আমি যদি বলি, আমাদের রিসেন্ট প্রজেক্টগুলো বসুন্ধরাতেই চলছে বেসিক্যালি এন ব্লকে। তো আমি যদি বসুন্ধরার কথা আপনাকে বলি, যে বসুন্ধরায় আপনি নরমালি অ্যাপার্টমেন্ট এখন কত প্রাইসে পার স্কোয়ার ফিট কিনতে পারছেন? 10 এর নিচে কি কোথাও পাচ্ছেন? নরমালি না, 8 থেকে 10,000 মানে ইট পসিবল না, একদম পেছন দিকে গেলেও 8,000 টাকা। হ্যাঁ, তো কিন্তু আপনি যখন ল্যান্ড শেয়ার বিজনেস, মানে আমি আমাদেরটার এক্সাম্পল দিয়েই যদি বলি, বা ইন জেনারেল ল্যান্ড শেয়ার বিজনেসের কথা যদি আমি বলি, আপনার কিন্তু ওভারঅল প্রাইসিংটা অনেক কম আসছে। আমি যদি অ্যাপার্টমেন্টের পার স্কোয়ার ফিট বলি, আমাদের হচ্ছে 6.5 করে আমাদের পার স্কোয়ার ফিট পড়ছে, এর মধ্যে চলে আসে। হ্যাঁ, এর মধ্যে চলে আসে, তার মানে সে প্রায় 30% কস্ট সেভ করতে পারে। হ্যাঁ, তাহলে এটা তার জন্য কত মানে প্রাইস কনজিউমিং আমি বলবো। এবং সে যখন অ্যাপার্টমেন্টটা হয়ে যাবে, তখন কিন্তু সে যদি চায় একটা রেডি অ্যাপার্টমেন্ট, সে কিন্তু আবার ডাবল প্রাইসে সেটা সেল করতে পারে, তখন কিন্তু সে স্কোয়ার ফিট সাইজে সেল করছে, তাহলে তার জন্য এটা কত বেনিফিশিয়ারি না? তখন সে তো মার্কেট রেটেই সেল করবে, তখন সে মার্কেট রেটেই সেল করবে। যদি কেউ বলে যে না আমি আসলে এখন থাকবো না, বা আমি সেল করতে চাচ্ছি কিন্তু আমি বায়ার পাচ্ছি না, তখন আমরাই তাদেরকে হেল্প করি, আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কাছেই করে দেন, আমাদের কাছে, হ্যাঁ আমরাই আবার কিনে এটা আবার সেল করে দেন। ইটস আ বিজনেস সেক্টর। আমি রিয়েল এস্টেটটা যদি বলি, এখানে বাই অ্যান্ড সেল ইজ আ ভেরি কমন থিং।
কিন্তু নর্মালি যেই জায়গায় সমস্যাগুলো ক্লায়েন্টরা ফেস করে যে আমাদের এই সেক্টরে এমন কিছু বাই এন্ড সেল রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি আছে যারা আসলে এই সেক্টরটাকে প্রপারলি ইউটিলাইজ না করে নেগেটিভলি ইউটিলাইজ করার কারণে বিশ্বাস ভঙ্গের একটা বিষয় কিছু কাজ করে। আমি আপনার সঙ্গে একটু অ্যাড করতে চাই। ল্যান্ড শেয়ারিং এর যেই অফারগুলো সাধারণত আমরা দেখি নরমালি অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে, দেখা যায় এইগুলো একদম একটু রিমোট এরিয়াতে চলে যায়। হ্যাঁ, এই ধরনের একটা কমপ্লেন আছে যে যারা ল্যান্ড শেয়ারিং করে এবং ওরা অনেক ডেভিয়েশন করে, ডিজাইন খুব ভালো হয় না। কারণ মোস্টলি দেখা যায় যে ল্যান্ড শেয়ারিং এর মধ্যে যারা আছে, যেমন আপনার কোম্পানিতে আপনারা অনেক প্রফেশনাল এটা হ্যান্ডেল করছেন, কিন্তু একদমই যারা ধরেন একটা কোম্পানিতে হয়তো ল্যান্ড দিত, মিডিল ম্যান জাতীয়, এরা করে কি একটা প্লট একজন ল্যান্ডলর্ডের কাছ থেকে সামান্য কিছু টাকা দিয়ে বুক করলো, করে তারপর তারা নিজেরা করলো, নিজেদেরই এটা সম্বন্ধে কোনো ধারণা নেই। তারা এরকম বেশ কিছু কিন্তু তারা মার্কেটে আসছে, অনেক পুয়ার প্রাইসে হয়তো তারা দেয়, কিন্তু পরে যে দেখা যায় যে বিল্ডিং গুলো কলোনি টাইপের হয়ে যায়। ঠিক হ্যাঁ, হ্যাঁ। মানে এই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, এ ব্যাপারে একটু রিয়েল এস্টেট সেক্টর থেকে বের হয়ে আমি একটু আপনাকে একটা মানে আমার নিজের পেট নিয়ে একটা খুব কমন একটা এক্সাম্পল দিই। আমার আই হ্যাভ আ পেট, আমার একটা বিড়াল আছে, ওটার নাম হচ্ছে নুসি। তো আমার বিড়াল হচ্ছে আমার খুব শখের প্রাণী, কিন্তু আমি যখন বিড়াল পালা শুরু করছি তখন বিড়াল রিলেটেড আমি কিছুই জানি না, শুধু আমার একটা বিড়ালই আছে। আচ্ছা, আপনি এটার সাথে কম্পেয়ার করেন যে মানুষটা তার শখের বাড়িটা আসলে বানাতে যাচ্ছে, তার সামর্থ্য যাই থাকুক, তার জন্য তো ওইটা তার কাছে অনেক শখের একটা ব্যাপার। হ্যাঁ, তো আমি যখন প্রথম মানে মানে ওকে বাসায় আনার পর আমার মনে হলো যে ওর তো ডাক্তার দেখানো দরকার, টেক কেয়ার এন্ড ট্রিটমেন্টের ব্যাপার আছে। তখন আমি আমার বাসায় মানে ইজিলি অ্যাভেলেবল, ধরেন গুগলে সার্চ করার সাথে সাথে যে নামটা চলে আসছে আমি সেটাতেই সরাসরি মানে কে প্রম্পট রেসপন্স করছে আমি তার কাছে চলে গেছি। তো এখন আপনি এটাকে কম্পেয়ার করেন যে ধরেন আমরা যখন এই সেক্টরটা সম্পর্কে জানি না, তখন আমরা যে কাজটা করি যে আমরা আসলে ইজিলি অ্যাভেলেবল যারা, বা যারা আসলে কথা দিয়ে খুব কনভিন্সিং বলছে বা খুব চিপ বলছে, বা যাদেরটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমার জন্য ভালো, কারণ আমার তো আসলে রিস্ক সম্পর্কে আইডিয়া নাই তখনও। তো তখন আমি কি করলাম, ওই ইজিয়েস্ট জায়গাটাতেই গেলাম। কিন্তু পরে যখন আমি একটা প্রবলেম ফেস করলাম, বা আল্লাহ মাফ করুক, আমি যদি একটু সময় নেই বা আমি যদি ভাবি যে আসলে আমার জন্য চিপ জিনিসটা পাওয়াটা কতটা রিলায়েবল হবে, তখন আমি গিয়ে একটা মার্কেট সার্ভে করব, এবং তখন আমি গিয়ে বিষয়টা যে বায়ার তাকে আসলে ব্যাপারে কনসিয়াস হতে হবে। মানে হবে। একটা সে অ্যাড দেখলো অনলাইনে, একটা লেআউট প্ল্যান দেখলো আর এমনি দৌড় দিয়ে যায় একটা বুকিং দিয়ে দিল, যেখানে তো একদম প্রাইস মার্কেটের থেকে আমি 50% কমে পাচ্ছি, হ্যাঁ, প্রাইস মানে কমে পাচ্ছি। মার্কেট সার্ভে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই বিষয়টা আমি কেন বলছি, আমি আপনাকে আরেকটা বিষয় এখানে ইনক্লুড করতে চাইছি, সেটা হচ্ছে যারা মানে পশুর ডক্টর যারা, তাদের সাথে যারা প্র্যাকটিস করে, তারাও কিন্তু একটা লং টাইম পরে গিয়ে নিজেকে ডক্টর বলে, কিন্তু পড়াশোনা করে ডক্টর হওয়ার এমনিতে প্র্যাকটিস করে করে মানে ডাক্তারি করার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। ভালো এক্সাম্পল দিয়েছেন। তো যেটা নর্মালি যেটা হয় যে ওই ধরনের মানুষগুলো দিয়ে যখন আপনি ট্রিটমেন্ট করাবেন, তখন যেরকম আপনার সার্ভিসটা ভালো হবে না, ঠিক তেমনি অনেকে দেখবেন যে অনেক ডেভেলপার কোম্পানিতে আছে, কনস্ট্রাকশনের এমনি কাজ করছে, ফ্যামিলিয়ালি অনেকের দেখবেন যে কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির, সে দেখবেন যে ওইভাবে করেই সে এই ফিল্ডে চলে আসছে, তার ফিল্ড সার্ভে বা এই বিষয়গুলো নাই। হ্যাঁ, সে দায়িত্ব নিতে পারে, খুব মুখরোচক কথা বলে, অনেক কিছু বলে, সে যত কমে দিতে বলবেন সে ততই কমিয়ে দিবে। কিন্তু এই যে আপনি সয়েল টেস্ট আপনি করছেন, আপনি আপনি জানছেন যে আপনার বিল্ডিংটা কতটুকু রিস্কের মধ্যে গেলে আপনার বিল্ডিং এটা নিতে পারবে, তারপরে গিয়ে নিতে পারবে না, কোন এক্স্যাক্টলি ম্যাটেরিয়ালস কি হবে, কোনটা হলে ভালো হয়, এগুলো গিয়ে একটা ভালো হয়। খুব ইন্টারেস্টিং, আপনার সঙ্গে আমি শেয়ার করছি যে এই যে বিল্ডিং এর যে ডিজাইন গুলো হয়, ঢাকার কয়েকটা জায়গা আছে, আপনি শুনে অবাক হবেন যে ওদের কাছে কম্পিউটার ডিজাইন করাই থাকে। আপনি যাবেন, ওরা ওইটা থেকে কিছু কপি টপি পেস্ট করে সয়েল টেস্টের সঙ্গে মিললো কি মিললো না, ওরা একটা স্ট্রাকচারাল ডিজাইন পর্যন্ত আপনাকে করে দেবে, একটা আর্কিটেকচারাল ড্রয়িং করে আপনাকে একদম 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। ওদের কাছে আবার বিভিন্ন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের সিল টিলও থাকে, ওরা এগুলো মেরে দিয়ে দেবে। সাথে আমি এরকম কথা বলছিলাম, মানে আমাদের তো একটা ড্রয়িং রুমে ঢুকে অন্ধকার, চারিদিকে লাইট নাই, আলো নাই, ঢুকে হুচট খেতে হচ্ছে, প্রথমেই বোঝা যায় না একটা রুমের অফিস নিয়ে ওরা হয়তো বা বাইরে শো অফ এভরিথিং। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনি আমার সঙ্গে শেয়ার করবেন যে এই যে ধরেন মেট্রো রেলটা হয়েছে, মেট্রো রেলের কারণে এই যে আপনার যেই ল্যান্ড শেয়ারিং এর যে বিজনেসটা, এটাতে কি কোনো ইমপ্যাক্ট পড়েছে কিনা? আমি মেট্রো রেলের কারণে কি কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো ইমপ্যাক্ট কি আছে এটা? আচ্ছা, আমরা যদি বলি যে মানে এটা তো পুরোপুরি একটা আবাসন প্রকল্প, মানে আই হ্যাভ টু লিভ ওভার দেয়ার।
তো থাকার বিষয়ে যদি হয়, অফকোর্স আমার সেটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমার ট্রান্সপোর্টটা জড়িত এই জন্য কারণ আমি থাকি খাই যাই করি আমার সেটার জন্য আই হ্যাভ টু আর্ন। তো আমার অফিসের কাছাকাছি বা আমার অফিস থেকে ট্রান্সপোর্ট ইজি হচ্ছে না আমার কস্টিংটা এন্ড অফ দ্য ডে তে গিয়ে কোথায় যাচ্ছে দিন শেষে মাসের শেষে, সেই সবগুলো জিনিস বিচার করেই কিন্তু একটা মানুষ আসলে সেটা করে। নগরায়ন হয় সেইভাবে, আপনি দেখবেন নদীর আশপাশের হচ্ছে লোকালয় হয়, ঠিক তেমনি ট্রান্সপোর্ট ব্যবস্থাটাও আসলে সেই রকম। তো একটা এই যে এখন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, দেখবেন যে এই যে মিরপুর উত্তরা এই জায়গাগুলোতে, হ্যাঁ হ্যাঁ, বা বসিলার ওইদিকে এরিয়াটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে ওইসব জায়গায় আগে কিন্তু ওরকম ডেভেলপ হতো না, কিন্তু এখন বিশেষ করে যে ল্যান্ড শেয়ারিং যে এগুলো এখানে এইসব জায়গায় কিন্তু প্রচুর হচ্ছে এবং মানুষজন বলছে যে হ্যাঁ আমার যাওয়া আসায় মাত্র 15 মিনিট সময় লাগে। আমি যদি দিয়াবাড়ি থেকে একজন মতিঝিল এসে 25 মিনিট 20 মিনিট অফিস করতে পারে, তাহলে সে কেন ওখানে থাকবে না? ওখানে বরং সে তার থাকার জন্য ওই জায়গায় একটা কাম এন্ড কোয়াইট প্লেস পাবে, কস্ট ইফেক্টিভ হবে, আবার কমিউনিকেশন যেমন হবে তার মানে কস্ট ইফেক্টিভ তো হচ্ছেই, পাশাপাশি টাইম সেভিং হচ্ছে, তাই না? মাত্র 20 মিনিটে যদি সে যেতে পারে তাহলে সে কেন যাবে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট, এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট আছে। আর মতিঝিল বা এই টাইপের এরিয়াগুলোর কিন্তু একটা নিজস্ব অ্যাপিল আছে। তো এই কারণে এগুলো হচ্ছে অনেক পুরনো এরিয়া। তো এই জায়গায় যারা কনস্ট্রাকশনের কথা চিন্তা করছে তারা অফকোর্স ওই মার্কেটিং বিষয়গুলোকে, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়েই তার সাথে এই ট্রান্সপোর্টের ব্যাপারটা অ্যাড করে তারপরে কিন্তু তারা ল্যান্ডের মার্কেটে বা ল্যান্ড শেয়ার বা রিয়েল এস্টেটে যাচ্ছে। এবং এই কারণেই বোধহয় দিয়াবাড়ির ওইদিকে বা ইভেন পূর্বাচলের ওইদিকে এখন খুব দ্রুত ডেভেলপ করছে ল্যান্ড শেয়ারিং এবং অ্যাপার্টমেন্ট হচ্ছে শুধু এই একটাই কারণে যে মানুষ বুঝতে পারছে যে ওখান থেকে আমার অফিস করতে, আপনি যেটা বলছিলেন যে আমাকে আই হ্যাভ টু আর্ন, সো তাকে আর্ন করতে হলে সে ইজি সেখানে যেতে পারবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি অন্য একটা ব্যাপার একটু আপনার সঙ্গে করি। আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি, অ্যাপার্টমেন্টে অনেক ধরনের কমপ্লেক্স তৈরি হয়। যেমন ধরেন আমরা যখন নিজের বাড়িতে থাকতাম এক ধরনের পরিবেশ ছিল, যখন অ্যাপার্টমেন্টে আসি উপরের ফ্ল্যাট থেকে নিচের ফ্ল্যাটে পানি পড়ছে, লিফটে একজন ধরে রাখছে, ও কলার খোসা খেয়ে উপর থেকে নিচে ফেলছে, একজনের বারান্দায় যে পড়ছে, এই ধরনের অনেক ধরনের প্রবলেমগুলো হয়। তো এই ব্যাপারে জাস্ট আপনি একজন এক্সপার্ট হিসেবে আমাকে একটু বলবেন যে আমাদের যে আমরা আগে যে বাড়িগুলোতে থাকতাম পার্সোনাল বাড়ি আর এখন যে অ্যাপার্টমেন্ট বাড়িতে থাকি, আসলে দুটোর মধ্যে কম্পেয়ার করলে মানে হুইচ ওয়ান ইজ বেটার? এখন অনেকে বলে যে না আমি অ্যাপার্টমেন্টে থাকতে চাই না, আমি একটা জায়গা কিনবো, নিজে বাড়ি করবো। অ্যাকচুয়ালি কিছু সুবিধা অসুবিধা দুটোরই আছে, আপনি কি দুটো নিয়ে একটু কম্পেয়ার জন্য আপনি কিভাবে কম্পেয়ার করবেন? এটা যদি আসলে কম্পেয়ার করতে হয় তাহলে একটু, আমি তো আসলে সাহিত্যের মানুষ, তো মাঝে মাঝে আমার হিস্ট্রি এগুলো অনেক মনে পড়ে আর কি। তো আমি যদি বলি যে আমরা প্রস্তর যুগ থেকে যখন শুরু করলাম, মানে বেঁচে থাকা শুরু করলাম মানুষরা, তখন আমরা আস্তে আস্তে ডেভেলপড হয়েছি। আমরা আগুনের প্রতি আকৃষ্ট হয়েছি কারণ দেখি যে আগুন থেকে আসলে আমাদের অনেক বেনিফিটস হয়েছে। এখন ফায়ারে তো আমাদের হাত পুড়েও যায়, সেটাও একটা ব্যাপার, ক্ষতি হওয়ার সম্ভাবনা। আগুন থেকে দূরে থাকতে পারছি। হ্যাঁ, কিন্তু ফায়ার কিন্তু আমাদের অনেক বিষয়ে কাজে লাগে। তো সেম ওয়ে আসলে সবকিছুই ডেভেলপড হচ্ছে। আমাদের যদি বেঁচে থাকতে হয়, সারভাইভ করতে হয়, তাহলে আমরা অবশ্যই আসলে যেটা সামনে এগিয়ে যাচ্ছে সেদিকে আমরা ধাবিত হব। কিন্তু আমরা সবাই আসলে দিন শেষে একটা শান্তির মুহূর্ত চাই। তো যারা আসলে আমাদের সিনিয়র সিটিজেন আছে, তারা আসলে মানে আমরা কি ভাবি যে আমরা মানে নেক্সট লেভেলে, নেক্সট জেনারেশনে আমরা মুভ করতে পারবো, আমরা এইভাবে ভাবি। তো এই জন্য আমরা আপগ্রেডেরটাতে আসলে ইচ্ছে না হলেও জোর করে যাই, কারণ আমরা ওখানে একটা বেনিফিট খুঁজে পাই। কিন্তু যারা আসলে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে, তারা আসলে তাদের এখন দে আর অ্যাকচুয়ালি ডান উইথ দেয়ার স্ট্রাগলস। তো তারা আসলে কমফোর্টের জায়গাটাতে বেশি প্রায়োরিটি দেয়। হিউম্যান সাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেহেতু সেলসে আছেন, আপনি নিজেও জানবেন যে আমরা কিন্তু প্রথমে সাইকোলজিটা রিড করি। আমার প্রথম সেল যেটা হয়েছিল সেটা একেবারেই সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, কারণ যেই জায়গা মানে একেবারে ডেড এন্ডে, ওইখানে ওই অ্যাপার্টমেন্ট নেওয়ার তার কোনো কারণই নাই, কিন্তু সে তার বেনিফিটসটা আমি বুঝতে পেরেছি, তাকে সেই জায়গায় বেনিফিটটা দেখিয়েছি, কারণেই সে এটা নিয়েছে। সে চিটাগাংয়ের ছিল, তার একটা অফিস কাম বাসার দরকার ছিল, ডেড এন্ডে একতলায়, তার জন্য এটা অনেক ভালো। সাথে একটা আছে, টেরেস আছে অনেক বড় একটা, তার 2টা বাচ্চা, তার এর চেয়ে ভালো অপশন তার জন্য আর হয়ই না। আপনি যেটা বলছেন টেরেস আছে, এখন কিন্তু গত 5-7 বছর আগেও অ্যাপার্টমেন্টগুলো যেরকম হতো যে একটা বিল্ডিং হতো, আসলে এটা একটা কলোনি টাইপের হতো, শুধু কিছু ফ্ল্যাট থাকতো, উপরে ছাদে কিছু কাপড় মেলার জায়গা থাকতো তার দিয়ে, আর নিচে পার্কিং এর জায়গা থাকতো, বাস দ্যাটস ইট। কিন্তু এখন কিন্তু বিল্ডিং গুলো অনেক মডার্ন হচ্ছে, সেখানে আপনার লিফট জেনারেটর, ইন্টারকম এগুলো তো ভেরি কমন, বাট এর সঙ্গে ছাদে হয়তো ল্যান্ডস্কেপিং থাকছে, বাচ্চাদের একটা খেলার জায়গা থাকছে, সুইমিং পুল থাকছে, জিম থাকছে, প্রেয়ার হল থাকছে। সো
মানে অ্যাপার্টমেন্ট নিয়ে যে কমপ্লেইন গুলো ছিল সেই কমপ্লেইন গুলো বোধহয় এখন ডেভেলপাররা কমপ্লাই করার চেষ্টা করছে। না, এখন আমি এটার সাথে একটা বিষয় আসলে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যখন ওই কোয়ার্টারের মতন বাসা ছিল, মানে ছোট ছোট খুপচির মতো, তখন প্রচুর খেলার মাঠ ছিল। তখন ঢাকা শহরে শুধু ইট কাঠ পাথর ছিল না, তখন আসলে প্রকৃতিও ছিল। তো যখন মানে নেচার যখন কমে যাচ্ছে, আপনি দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ওয়ার্মিং এর যে রিজনটা, এর জন্য পৃথিবী আসলে অনেক বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্য এখন নেচারটাকে মানে প্লেসমেন্ট করার জন্য এটাকে একটা ডেকোরেশনের জায়গায় নিয়ে আসে ভেরি ভেরি স্মার্টলি। এখন যারা ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনার আছে তারা প্ল্যান করছে, এটা যেমন দেখতে ভালো ঠিক তেমনি লিভিং এর জন্য কিন্তু ভালো। মানে এক টুকরো প্রকৃতি নিজের ঘরের আঙিনায় জায়গা দেওয়ার একটা, ঘরের মধ্যে অনেকে ওই যে ওপেন টেরাস করছে বা বারান্দায় কিছু গ্রিন প্ল্যান্টেশন করছে, ইত্যাদি ইত্যাদি। সানিয়া ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আজকের আড্ডাটা অনেক ভালো লাগলো। আমরা খুব শীঘ্রই হয়তো আপনার সঙ্গে আরো একটা সেশন আমরা করব, সেদিন আমরা কথা বলবো পূর্বাচল এবং জলসিঁড়ি নিয়ে। আমাদের নেক্সট কোন একটা এপিসোডে আমাদের আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।